ঘাটশিলা, শুশুনিয়া, সাসারামের পর সোজা এবার সিকিম। আগামী দুর্গাপূজায় যদি গ্যাংটক যাচ্ছেন তাহলে এই ভিডিওটা বা পরের ভিডিওটা আপনার জন্য খুবই কার্যকরী হতে যাচ্ছে। আজ জুলাই মাসের 27 তারিখ 2025, আর এখন কলকাতা স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বিগত কয়েকদিন ধরে মারাত্মক বৃষ্টি হয়েছে, এমনও বৃষ্টি হয়েছে যে আমার বাড়ির সামনে জল জমে গেছে। যাই হোক, আজকে কোনো বৃষ্টির দেখা নেই। হালকা হালকা সকালবেলা বৃষ্টি পড়ছিল, আজকে কোনো বৃষ্টি সেরকম দেখা নেই। আমি পৌঁছে গেছি একটা উবের ধরে এইখানে। উবেরে কিন্তু একটা নতুন একটা সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে উবের ওয়ান বলে নতুন একটা পরিষেবা চালু করেছে। যদিও এই মাসটা আমাকে ট্রায়ালে দিয়েছে ফ্রি। তাতে দেখতে পাচ্ছি যা কিছু উবের রাইড আমি বুক করছি 10% করে উবের ক্যাশে টাকা ক্রেডিট দিচ্ছে। দেখা যাক 1 মাস 1.5 মাস 2 মাস ইউজ করি, তখন বোঝা যাবে এটা কতটা ভালো আর কতটা খারাপ। আপনারা কি উবের ওয়ান ইউজ করছেন? যদি করে থাকেন অবশ্যই বলবেন কমেন্টের সাহায্যে তার সুবিধা বা অসুবিধা, তবেই আমি কন্টিনিউ করব, নচেত নয়। আজকে কলকাতা স্টেশন থেকে আমার ট্রেন আছে রাধিকাপুর এক্সপ্রেস, যেটা 7:50-এ আছে। এখন আমি তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে কটা? 6:37। প্রায় 1 ঘন্টা আগে আমি পৌঁছে গেছি। যাই হোক, আমি যাই একটু লাউঞ্জে বসি, একটু চা কফি খাই, হালকা কিছু বাড়ি থেকে খেয়ে এসেছি। তারপর রাত্রিবেলা ডিনারে যদি কিছু খাওয়া যায়। আমার সঙ্গে একজন এবার যাচ্ছে, তার সঙ্গে পরিচয় করাবো। সে আগেও আমার সঙ্গে ঘুরতে গেছে, আমার স্টুডেন্ট নয়। এই হচ্ছে কলকাতা স্টেশন, আর ওই দিকে হচ্ছে ওদের লাউঞ্জটা। আর এদের লাউঞ্জে কিন্তু দারুণ দারুণ সব খাওয়া দাওয়া পাওয়া যায়। এর আগে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের দিন যখন যাত্রা করেছিলাম এখান থেকেই করেছিলাম, সেটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। এনাদের লাউঞ্জ ইউজ করতে গেলে হচ্ছে 36 টাকা লাগবে, আর কফি হচ্ছে 30 টাকা, জলের বোতল 15 টাকা। এনাদের লাউঞ্জে কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে দেখুন এখানে স্যালন আছে, বেবি ফিডিং রুম আছে, ওইখানে লকার আছে, টিভি আছে, এসি চলছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এসিটার কুলিং অত ভালো না। এছাড়া ওনাদের বিভিন্ন মেনু আছে, সেই মেনুটা একবার জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করি, দাম কি বা মেনুতে কী আছে। দেখুন এখানে চিকেন বিরিয়ানি আছে 240 টাকা, 550 গ্রাম ওজন। ভেজ বিরিয়ানি হচ্ছে 170 টাকা। আর একটা ভালো বললে দেখা যাচ্ছে যে এখানে দেখুন চিকেন থালি, এটা হচ্ছে 230 টাকা, আর ভেজ থালি হচ্ছে 210 টাকা। এরকম মোটামুটি দাম। এখানে প্রবেশ মূল্য 36 টাকা পার হেড পার আওয়ার। এই আবার নির্দিষ্ট অর্থের বিনিময়ে এখানে ফিশ পাওয়া আছে। ঘড়িতে 7:30, যাওয়া যাক আমার প্ল্যাটফর্মের দিকে। আমার প্ল্যাটফর্ম মনে হচ্ছে 3 নম্বরে। দেখুন আমার ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজকে। সাধারণত 3 নম্বর প্ল্যাটফর্মে দেয়, বা কখনো কখনো 5 নম্বর প্ল্যাটফর্মেও দেয়। আজকে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমার কোচ হচ্ছে M3 এই, আর আমার ট্রেন আজকে 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনের উপরে বিস্তারিত ব্লগ আছে আমার চ্যানেলে, দেখার একান্তই অনুরোধ রইল। তার লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশানে। প্রচণ্ড গরম এখানে চালিয়েছে। এই হচ্ছে M3 কোচ। আরও দেখাচ্ছি আমাদের ট্রেন 13145 রাধিকাপুর এক্সপ্রেস একদম পারফেক্ট টাইমে তার যাত্রা শুরু করে দিয়েছে এই কলকাতা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকে আমাদের যাত্রা হতে চলেছে বারসই জংশন পর্যন্ত। এখান থেকে বারসই জংশন পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 425 কিলোমিটার। আমি সাইড লোয়ারে বসে আছি, কিন্তু আমার সিট এখানে নয়, আমার সিট হচ্ছে সাইড আপারে। আমি বহুবার চেষ্টা করি, বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হই এই সাইড লোয়ার সিটটা পাওয়ার ক্ষেত্রে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমার কপালে জোটে হয় মিডিল বার্থ অথবা আপার বার্থ। আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে নৈহাটি, আর নৈহাটি থেকে একজন উঠবে যে আমার সঙ্গে এবার যাত্রা করতে চলেছে গ্যাংটক পর্যন্ত। আর আজকে ট্রেনের ব্লক কম, বাসের যাত্রা বেশি হবে। তার কারণটা হচ্ছে আমরা SMTর বাসে করে ওইখান থেকে গ্যাংটক যাব, আর NH10 কীরকম অবস্থা আছে সেটা একবার তুলে ধরবো। আর অবশ্যই আমরা যে প্রপার্টিতে যাচ্ছি সেই প্রপার্টিটাও একবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পরবর্তী ব্লগে থাকবে গ্যাংটক থেকে আমি লোকাল সাইট সিন করবো। তার কারণটা হচ্ছে 2016 পর আমি গ্যাংটকের কোনো লোকাল সাইট সিন করিনি। বিশেষ করে আমার খুব যাওয়ার ইচ্ছা রুমটেক আর 2-1টা ওয়াটারফলস, সেটা পরবর্তী পর্বে থাকবে। সোদপুর ক্রস করলাম, এখন ঘড়িতে বাজে 8:19। 7:49 অবশেষে আমাদের ট্রেন নৈহাটি স্টেশনে। কলকাতা স্টেশন থেকে 34 কিলোমিটার যাত্রা করে নৈহাটি স্টেশনে। আর এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের।
এখানে ট্রেন প্রায় 10 মিনিট ওপর লেট। আর আমার সঙ্গে যে ভ্রমণ করছে সে এসে হাজির, দেখাচ্ছি আপনাকে। এই দেখুন আমার সঙ্গে এবার ভ্রমণ করছে প্রসেন। ও আগেও বহুবার জায়গায় ভ্রমণ করেছে, প্রায় 1 বছর পর আমার সঙ্গে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে এবার। 1 বছর সন্ন্যাস নিয়েছিলে। সিকিম ছিল, আবার সিকিম, সেটা সিল্ক রুট ছিল। আচ্ছা, যাই হোক। আর ও নৈহাটি থেকে উঠেছে, ওর বাড়ি হচ্ছে বগুলা, রানাঘাট হয়ে আসতে হয়, তাই তো? তোর এটা কাছে হয়েছে, ভালোই হয়েছে ট্রেনটা, এটা হবে। হ্যাঁ, তো যাই হোক, তোমার চেহারা একই রকমই আছে। দেখ একটু ভিজে গেছে, বা প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তাই তো? প্রসেনের আনা নৈহাটি রাজ কেবিনের বিরিয়ানি দিয়ে আমরা সেদিনকার ডিনার করেছিলাম। বিরিয়ানি সম্বন্ধে যদি বলতে হয়, একদমই অ্যাভারেজ ছিল। আমার আর প্রসেনের প্রথম ট্যুর কোথায় মনে আছে? আমাদের প্রথম হয়েছিল সুন্দরবন। না, পুরী বন্দে ভারত ফার্স্ট, সেকেন্ড কমার্শিয়াল রান সেকেন্ড দিন। আর আসার সময় বন্দে ভারতের অ্যাক্সিডেন্ট, C14 মনে আছে, একদম ফার্স্ট কম্পার্টমেন্টে আমরা ছিলাম। একদম C14 এর অ্যাক্সিডেন্ট হয়েছিল, কাঁচ ভেঙে গেছিল বন্দে ভারতে, হুলুস তুলুস ব্যাপার সেবার। যেটা তারপরে আমরা গেছিলাম হচ্ছে সুন্দরবন, আর তারপরে আমরা গেছিলাম কালিম্পং। দারুণ ব্রিক হাউস স্টে, দারুণ ছিল, দুর্দান্ত স্টে। সেফ মহাদেবদার ব্যবহার, রনিতের কিছু জায়গায় বাদ দিয়ে গেল, আমি ওকে উইশও করেছিলাম। হ্যাঁ, হাই রনিত, যদি ভিডিও দেখে থাকো, আবার বিলেটেড হ্যাপি বার্থডে। শুয়ে পড়েছি, 9:22 বাজে। আমি আজ বসে একটু গল্প করলাম, করার পর আর ভালো লাগছে, একটা শুয়ে পড়ি। রাত্রিবেলা ব্লগে কিছু দেখানোর নেই সেরকম করে ট্রেনে, আমি বরং বসে বসে স্পেশাল ওপসের যে 2.0টা আছে ওই সিরিজটা ডাউনলোড করেছি, সেটা একটু দেখি। তারপর ভোর নেমে যেতে হবে বারসই, সেখান থেকে আবার ট্রেন ধরবো কাঞ্চনকন্যা, ধরে যাব শিলিগুড়ি জাংশন। কালকে সারাদিনই প্রায় জার্নিতে কেটে যাবে। তাহলে কালকের জার্নি কালকে, আপাতত গুড নাইট, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 4:45। একটা দুবিধার মধ্যে আছি, সেটা হলো আমি তো রাধিকাপুর এক্সপ্রেসে যাত্রা করছি, বারসইতে নেমে আমি ধরবো হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সমস্যাটা হলো রাধিকাপুর এক্সপ্রেস প্রায় 45 মিনিট লেট এবার। আর কাঞ্চনকন্যা দাঁড়িয়ে আছে হচ্ছে হরিশ্চন্দ্রপুরে, অলরেডি ডিপার্ট করে গেছে ওখান থেকে। জানি না কি হবে, এখন আমি টিকিট কাটিনি আমাদের যাওয়ার। এবার এটা না পেলে সমস্যা হয়ে যাবে, কি সমস্যা হবে সেটা পরবর্তীকালে বলছি। ট্রেন দাঁড়িয়ে আছে মুকুরিয়া জংশনে, এর পরের স্টেশনই হচ্ছে বারসই জংশন। এই যে এখানে একটা ট্রেন ঢুকছে, তাই জন্য সিগনালে দাঁড় করে রেখেছে। 4:52 ট্রেনটা ছেড়েছে, হালকা ভোরের আলো উঠতে শুরু করেছে। ট্রেনটা 1 ঘন্টা পর পৌঁছলো। এবার আমাদের ট্রেনটা এসে 2 নম্বর প্ল্যাটফর্মে। আশা করি কাঞ্চনকন্যা এখানেই আসবে, তার কারণ 1 নম্বর প্ল্যাটফর্মে মালগাড়ি দাঁড়িয়ে আছে। যেটা বলার, আমি ট্রেনের টিকিটটা কেটে ফেলেছি, যে রেল ওয়ান যে নতুন অ্যাপ আছে, যে সুপার অ্যাপ, সেটা দিয়ে কেটেছি। সেখানে কী করেছি, আমি আগে থেকে কী করেছি, আমি আগে দুবার যেহেতু এই স্টেশনে ছিলাম, এদের স্টেশনের বারকোডটা আমি রেখে দিয়েছিলাম আমার ফোনে, ওইখান থেকে স্ক্যান করে পেমেন্ট করে দিয়েছি। আর 5ই আগস্ট থেকে এই সুবিধা পাওয়া যাবে না, তার কারণ এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়বে রাত 9টা নাগাদ, ফলে সকাল সকাল কাঞ্চনকন্যা ধরার সুযোগ আর থাকবে না। আমাদের রাধিকাপুর এক্সপ্রেস এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আমরা চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু কাঞ্চনকন্যার কোনো অ্যানাউন্সমেন্ট নেই। অনেক সময় এই ডিজিটাল বোর্ডে নাম্বার দিয়ে দেয় যে ট্রেন কোন ট্রেন আসছে, কিন্তু তার কোনো দেখা নেই। অবশেষে ডিজিটাল বোর্ডে শো করছে যে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস বারসই জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করতে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:15, ট্রেন আসছে ওয়াপ 7। ঘড়িতে 5:17। অবশেষে আমরা কাঞ্চনকন্যার জেনারেল বগিতে। আমাদের ভাড়া পড়লো 140 টাকা দুজনে, মানে 70 টাকা করে, এখান থেকে শিলিগুড়ি জাংশন পর্যন্ত। সেই জাংশন থেকে শিলিগুড়ি জাংশনের দূরত্ব হচ্ছে প্রায় 164 কিলোমিটার। এটা পৌঁছবে শিলিগুড়ি জাংশন এক্স্যাক্ট 8টা নাগাদ। আজকে কীভাবে আমরা গ্যাংটক পৌঁছচ্ছি সেটা তুলে ধরবো, আর তুলে ধরবো কোথায় গিয়ে থাকছি। এইবার আমাদের সঙ্গে দেখা হবে পাটনা বন্দে ভারত।
এবার আমাদের সঙ্গে দেখা হবে 12042 এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে। এবার আমাদের সঙ্গে দেখা হবে 15909 অবধ আসাম এক্সপ্রেসের সঙ্গে। ক্যামেরার একটা ফ্রেমে পুরো ট্রেনটা চলে এসেছে, এত দুর্দান্ত লাগছে। এর উপরে নাকি আলুবাড়ি জংশন থেকে কিন্তু দুধারে আলাদা হয়ে গেল, আমরা এখন শিলিগুড়ি জংশনের দিকে যাচ্ছি, আর ওই ট্রেনটা চলে যাবে এনজিপির দিকে। এখান থেকে কিন্তু লাইনটা আলাদা হয়ে যায়। 8টা 5-এ পৌঁছানোর কথা, এখন 8টা বেজে 2। 3 মিনিট আগেই পৌঁছে গেছি আমাদের শিলিগুড়ি রেলওয়ে জংশন স্টেশনে। আমাদের কাঞ্চনকন্যা খুব ভালোভাবেই পৌঁছে দিচ্ছে, মাঝে ভেবেছিলাম বোধ হয় একটু লেট করবে। যাই হোক, এখনও হালকা হালকা ড্রিজেল হচ্ছে। এখানে লাইট শাওয়ারের ফোরকাস্ট আছে। যেটা করতে হবে, আমরা এখান থেকে চটপট বেরিয়ে যাই, বেরিয়ে এসএনটির দিকে রওনা দিই। এখান থেকে গ্যাংটকের জন্য আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন, ভাড়া বলছে ওই 450 টাকা মতন। এখন হয়তো দাম দর করলে 400 টাকা হয়ে যেতে পারে, সেটা কিন্তু দেওরালি পর্যন্ত। আমাদের বাসের টিকিট বুক করা আছে, সেটা হচ্ছে এসএনটি থেকে। এসএনটিটা হচ্ছে ঠিক শিলিগুড়ি জাংশন থেকে বেরিয়ে আসছেন, করে ডান দিকে যেতে হবে। হোটেল শায়েন লেখা আছে, গোল্ডেন লিফ লেখা আছে তার ডান দিকে। এর আগেও 2-4টে ভিডিওতে আমি দেখিয়েছি, আর ভিডিওগুলো যখন পুরনো হয়ে যায় মানুষ তো তখন আর দেখে না, তাই নতুন করে করে আরও 2-1বার দেখানো আমাদের কর্তব্য হয়ে যায়। ভারত পেট্রোলিয়ামের যে পেট্রোল পাম্প আছে সেটাকে ডান দিকে রেখে আরও এগিয়ে যাবেন। একদম স্টেশন থেকে ওই 150 মিটার মতন হেঁটে আসতে হবে। হেঁটে আসলে এই যে এসএনটি দেখুন, সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট, তার যে ডিপো সেটা। একটা বাস ছেড়ে চলে যাচ্ছে। আমাদের বাস হচ্ছে 9টায়। আমি টিকিট কেটেছি হচ্ছে রেড বাস থেকে। আপনি রেড বাস থেকে শিলিগুড়ি থেকে গ্যাংটক চুজ করলে সেখানে দেবে হচ্ছে এসএনটির বাস, তো সেখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এসএনটি যে বাস স্ট্যান্ড আছে সেখানে একটা ক্যান্টিন আছে, দেখা যাক কি পাওয়া যায় সেখানে। হালকা কিছু খাবো আমরা। আচ্ছা, সকালবেলা আমরা অর্ডার করেছি এই যে তাওয়া রুটি, রুটিগুলো পাতলা পাতলা। যাই হোক, এটা কী দিয়েছে? ঘুগনি, তাই তো? এটা ঘুগনি, এটা আলু ভাজা, এটা কি দিয়েছে? এটা একটা কেটা দিয়েছে এটা, এটা পেঁয়াজ পোস্ত, টকটক, বেশ সুন্দর খেতে। এটা টমেটো দিয়ে করেছে। এটা আলু ভাজা, এটা ঘুগনি, আর এইটা ছিল একটা চাটনি আর রুটি, আর অমলেট দিয়েছি আমি। এটা প্রসেন বললো অমলেট খাবে না, তাই তো? অমলেট খাবে না তো? ওর একটু প্রসেন একটু সমস্যা আছে, সেটা হচ্ছে ওর একটু ভমিটিংয়ের সমস্যা আছে লং জার্নিতে, বিশেষ করে বাসে। ট্রেনে কোনো সমস্যা হয় না, বাস বা গাড়িতে। তো ওষুধ খেয়ে নিয়েছে, তাই তো? ওকে দেখা যাক, চলুন খাওয়া যাক। খেয়ে দেখি কেমন করে। ঘুগনি খেতে আমার বরাবরই ভালো লাগে। ঘুগনি দেখলে আমার সেই দীঘাতে মুড়ি ঘুগনি বা বাঁকুড়াতে মুড়ি ঘুগনির কথা মনে পড়ে যায়। ভালো। ও বাইরে হয়, এটা 70 টাকা আর এটা 30 টাকা। ওনাদের পুরি সবজিও আছে, সেটা 70 টাকা। এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া ঠিকঠাক, কোনো অসুবিধা হয়নি। অতিরিক্ত তেল মশলা না, একদম ঠিকঠাক। আচ্ছা, পাশে আমি ওয়াশরুমটাও ইউজ করলাম। ওয়াশরুমটা দেখলাম আগের থেকে বেটার, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন না। 5 টাকায় এয়ার ইউজ টয়লেট, ঠিকঠাক। আচ্ছা, এবার একটু বলে রাখি, ধরুন এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে যে এসি বাসগুলো 8টার সময় আপনাকে রেড বাসে থাকবে এসি বাস, তারপর দেখবেন 2-3 ঘন্টা পরে আবার এসি বাস দেখাবে। কিন্তু এরকম কিন্তু নয়। আমি যখন এসেছি তখন থেকে 8টার সময়, 8:30টার সময় একটা বাস আছে, সেটাকে অফলাইন দেখা হয়। এখানে যে টিকিট কেটে আপনি এই বাসে উঠতে পারবেন। বাসে অনলাইন যে বাসের টিকিট, সেটা কিন্তু 1 ঘন্টা অন্তর অন্তর দেখায়, কিন্তু এখানে সেটা আপনার আধ ঘন্টা অন্তর অন্তরই বাস ছাড়ে। আর বাসের ভাড়া এখান থেকে 275 টাকা হচ্ছে নন এসিতে, আর এসিতে 500 টাকা। কিন্তু যদি রেড বাস থেকে কাটেন তাহলে সেক্ষেত্রে জিএসটি দিতে হবে। কারণ 275 টাকার ভাড়াটা আমার পড়েছে 305 টাকা। 9টার সময় বাস ছাড়ার কথা, 9টা 2 হয়ে গেছে, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি টিকিট কেটেছিলাম, এই সামনে দুটো চুজ করেছিলাম, ভেবেছিলাম সামনে বসে ব্লগ করব, কিন্তু এসে দেখছি যে 1-2 নম্বর সিট এটা না, এটা হচ্ছে 29 আর 28, 28, 29 এই দুটো সিট। আর আগেরটা হচ্ছে 30, 28, 29, অদ্ভুত ব্যাপার। আর এই সাইডটা পড়েছে আমাদের 1 আর 2, প্রথম দিকটা। আর রেড বাসে যে লেআউট দেওয়া আছে, তার সঙ্গে এই বাসে লেআউটের
কোনো মিল নেই। সিটিং লেআউটের কথা বলছি। প্রায় 9:20 আমাদের বাস ছাড়লো 20 মিনিট দেরিতে। আমার আর প্রশ্নের সিট হয়েছে এইখানে, প্রশ্নকে জানলার ধারে দিয়েছি। জানি না কতটা কি ভিডিও করতে পারবো। রেড বাস যে লেআউট দেখেছিল, আমি ওখানকার টিকিট কেটেছিলাম, আর দিয়েছে এখানকার টিকিট। কি বলবে বলো? বাহ। আর এখানে কিন্তু সিটে যা লোক বসে তার থেকে বেশি লোক ওঠে নন এসিতে। এসিতে কিন্তু মনে হয় তোলে না। দেখলাম না, এসিতে বেশি ভিড় দেখলাম না। যার সিটে যারা বসেছিল তারাই ছিল। যাক, খাওয়াটা কেমন ছিল? ঠিকঠাক? মোটামুটি ভালো ছিল, খারাপ না। খারাপ না। কিন্তু আমার মনে হয় 70 টাকা দামটা একটু বেশি, লিটল বিট। বাইরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, যদিও লাইট ড্রেসে কিন্তু হচ্ছে। মহানন্দা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে এখন আমরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:21। 9:10 বেজে গেল, এখনো শিলিগুড়ির জ্যাম থেকে বেরোতে পারলাম না। এই সেবকে যাওয়ার যে রাস্তাটার উপরে যে ফ্লাইওভারটা হচ্ছে, এটা যে কবে শেষ হবে বলা মুশকিল। বলছে একজনকে জিজ্ঞেস করলাম কতদিন লাগবে, বলো আরো 2 বছর লাগবে। কতদিন মনে হয় 2 বছরে রংপুর পর্যন্ত ট্রেনও চালু হয়ে যাবে। তখন সিকিম ভ্রমণের ক্ষেত্রে বা গ্যাংটক যাওয়ার ক্ষেত্রে এটার প্রায় এই ফ্লাইওভারের প্রয়োজনীয়তা অনেকটাই ফুরবে। একটু ইনফরমেশন দেওয়া না, সেটা হচ্ছে আমাদের মোট যাত্রাপথ হচ্ছে আজকে প্রায় 120 কিলোমিটার, কিন্তু গুগল দেখাচ্ছে 112 কিলোমিটার মতন। কিন্তু আমি জানি 120 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 5 ঘন্টা মতন লাগবে। এটা ঠিকঠাক দেখাচ্ছে, বাসে 5 ঘন্টা বা তার বেশিও লাগতে পারে। আর ঘটনা হচ্ছে এই যাতায়াতে একটা হল্ট আছে, সেই হল্টটা হচ্ছে 12 মাইলে, যেটা আমাদের এসএমটি থেকে 66 কিলোমিটার। এখান থেকে 3 ঘন্টা বাসে করে যাওয়ার পর তারপর আমাদের হল্ট, আর সেখানে মোটামুটি 20 থেকে 25 মিনিটের একটা হল্ট দেওয়া হয়, তারপর রওনা দেয় গ্যাংটকের দিকে। আপনার কথা বলতে বলতে দেখুন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে আস্তে আস্তে ঢুকছি আমরা। দুদিকে জঙ্গল, তার মধ্যখান থেকে আমাদের বাস বেরিয়ে যাবে টুয়ার্ডস সেবকের দিকে। তারপরে আমরা ধরবো সেবকে গিয়ে তিস্তাকে। দেখুন গ্যাংটক দেখাচ্ছে 104 কিলোমিটার। এখন আমরা আছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির যে রাস্তা আছে, যেটা সেবকের দিকে যাচ্ছে। সেখানে বর্ষায় এই জঙ্গল যেন ফুলে ফেপে উঠেছে, তার রূপে পূর্ণতা লাভ করেছে তার সৌন্দর্যে। এই জঙ্গলের রাস্তা দিয়ে আমার বাইক চালানোর অভিজ্ঞতাও আছে, সেটাও টপ ক্লাস ছিল, একদম টপ ক্লাস। এই রাস্তা দিয়ে যখন যাবেন কিন্তু তখন মোবাইলে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকবে না। আপনারা যখন বাইক চালিয়ে যখন যাবেন এই রাস্তা দিয়ে একটু সাবধানে, কেন এখানে প্রচণ্ড স্পিডে গাড়ি যায়। আমরা এখন সেবক পার করছি। এই যে এদিকে সেবক রেলওয়ে স্টেশন, এদিকে হচ্ছে তিস্তা ব্রিজ। দুটো কভার করা আমার পক্ষে সম্ভব না, মনে হলো কোনোটাই হয়। এই তিস্তা ব্রিজ উপরে দেখা যাচ্ছে, উপর দিয়ে দেখালাম। আর এই ঘোর বর্ষায় তিস্তা তার পিক ফর্মে, একদম পিক ফর্মে। দেখুন শুধু তিস্তা। ঘড়িতে 10:20। আমরা এখন হাজির হয়েছি সেবক কালীবাড়িতে। এই ধারে হচ্ছে সেবক কালীবাড়ি, এই যে সেবক কালীবাড়ি। খানিকটা এগুলি হচ্ছে বাঘপুল, মানে করোনেশন ব্রিজ। পাহাড় পুরো সবুজে সবুজ এই বৃষ্টিতে। আর যেটা হচ্ছে ওপরে যে মেঘ খেলে বেড়াচ্ছে, তা পাহাড়কে আস্তে পিস্তে আলিঙ্গন করে রয়েছে। এটা ক্যামেরাতে কতটা জাস্টিফাই হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু খালি চোখে অনবদ্য লাগছে। ও টপ ক্লাস, একদম টপ ক্লাস।
রাস্তায় চলতে চলতে NH 10 এর কিছু কিছু জায়গা বেশ ফ্র্যাজাইল, মানে দেখে ভয় ভয় ধরে যাবে এরকম জায়গা। তবে গাড়ি চলছে, কোনো অসুবিধা নেই। আজকে জুলাই মাসে 28 তারিখ 2025। NH 10 কিন্তু পুরোপুরি মুক্ত, কোনো রকম অসুবিধা নেই। বা জোরে বৃষ্টি হলে বা আবহাওয়া যদি প্রতিকূল হয়ে যায় তখন কী হবে বলা খুব মুশকিল, কিন্তু ফ্র্যাজাইলনেস তো আছেই NH 10 এর। সেটা মাঝে মাঝেই এতটা ক্ষত হয়ে যায়, রাস্তার এত ক্ষত বিক্ষত হয়ে যায়, তখন যান চলাচল নিয়ন্ত্রণ করতেই হয়। এই প্রসঙ্গে একটা কথা বলি, এনাদের তো এসি বাস আছে আর একটা যে স্লিপার বাস। এসি বাস যদি দেখেন যে বৃষ্টি পড়ছে না, শুষ্ক দিনে আমার মধ্যে এসি বাসে করে যাওয়াটাই বেটার। তার কারণ পুরো চারদিক দরজা জানলা বন্ধ থাকবে আর ধুলো উঠবে না। এই রাস্তা যতদিন রংপুর পর্যন্ত রেল লাইনে কাজ হচ্ছে প্রচণ্ড ধুলো, সেক্ষেত্রে এসি বাসে যাওয়ার চেষ্টা করুন। আর যদি এরকম মেঘলা দিন হয়, বৃষ্টির দিন হয়, সেক্ষেত্রে কোনো তো ধুলো মালুমই হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা নর্মাল নন এসি বাসে যাতায়াত করতেই পারেন। আবার এসি বাসের ক্ষেত্রে সুবিধা, যতগুলো সিট ততজন ব্যক্তি বসে থাকে, এক্সট্রা এরকম দাঁড়িয়ে থাকে না। কিন্তু নন এসি বাসে কিন্তু এই অসুবিধাটা আপনাকে পোয়াতে হবে। তবে আবার ভাড়াও বেশি, এসি বাসের ভাড়া 500 টাকা, নন এসি বাসের ভাড়া 275 টাকা। ঘড়িতে এখন 10:30। আমরা চলে এসেছি কালীঝোড়া ড্যামে। এবং কালীঝোড়া ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে। এই কালীঝোড়া ড্যামের এখান থেকে রাস্তা আছে, যেটা উপরে পাহাড়ে উঠে গেছে, কালিম্পং পাহাড়ে। সেইখানে যাওয়া যাচ্ছে পানকুদারা যে ভিউ পয়েন্ট, সেখানে যেতে পারেন। এখানে যাওয়ার অভিজ্ঞতা আমার রয়েছে। আর জল ছেড়ে দিয়ে তিস্তা দিকে এগুলো নতুন হয়েছে, এই গার্ডওয়ালগুলো নতুন দিয়েছে। এখানে জায়গায় দাঁড়ানো আমাদের বাসটা চাকায় হাওয়া দিচ্ছে, আর শুধু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখুন, অনবদ্য না, টপ ক্লাস না, চারদিকটা দেখুন শুধু। ওহ, আরও দেখাবো। ঠাকুরকে ডাকছি শুধু ওয়েদারটা যেন আজকে আর কালকে না একটু ভালো থাকে। অবশ্যই যেদিনকে রিটার্ন করবো সেদিনকে যেন ভালো থাকে। প্রসেন তো কিছুই খাচ্ছে না, তার কারণ হচ্ছে ওর একটু ভমিটিংয়ের সমস্যা আছে। ও বলছে আমি কিছু খাবো না, এই এখন নামালাম। আমি বললাম একটু হাঁটো, সেটা তো বেটার লাগবে। চাকায় হাওয়া দেওয়া এখন হয়নি। আমি একটা ক্রিম রোল কিনলাম 20 টাকার। দাদা খাচ্ছিলেন, আমি বললাম কেমন? মোটামুটি ঠিক আছে বললেন, তাই তো? হ্যাঁ, আহামরি কিছু না, বললো খারাপও না। তো খেয়ে দেখি। বন্ধ না, ভালো কিনে যাই না, কিন্তু বন্ধ না। 10:44 আবার আমাদের বাস রওনা দিল গ্যাংটকের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন 10:52। আমরা এখন যাচ্ছি 20 মাইলের যে জঙ্গল আছে সেটা দিয়ে। তিস্তা ডান দিকে বয়ে যাচ্ছে। আমাদের যে হল্ট সেটা হচ্ছে 12 মাইলের। আর এখান থেকে 12 মাইল এখনো 33 কিলোমিটার, মানে যেখান থেকে আমরা শুরু করেছিলাম প্রায় অর্ধেক পথ এসেছি। আর গুগল ম্যাপ আমাদের যা টাইম দেখাচ্ছে লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতন। এখানে দেখুন বাবা, এখানে রাস্তাটা ভয় ধরে দেওয়ার মতন। বারবার দুটো দিকে আমার চোখ চলে যাচ্ছে। একটা তো তিস্তার দিকে, এই যে তিস্তার মহাময়ীর তিস্তা, আরেকটা হচ্ছে এই পাহাড়ের দিকে।
যেখানে মেঘগুলো ওই পাহাড়ের জঙ্গলে যেন আস্তে পিষ্টে রয়েছে। আমি বারবার ক্যামেরাকে এমন অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করছি যাতে এই দুটো অ্যাঙ্গেলই একসাথে ক্যাপচার হয়। জানি না কতটা করতে পেরেছি। রাস্তাটা দেখুন এখানে, অনেকবার বাস যাত্রা করেছি এই রাস্তা দিয়ে, কিন্তু এবার যেন একটু খাসি হচ্ছে। বর্ষাকালে ভরা বর্ষায় কোনোদিন বাসে করে এই রাস্তায় আমি জার্নি করিনি। পাহাড়ে বৃষ্টি নামলে কেমন লাগে জাস্ট দেখুন। ভালো বৃষ্টি হচ্ছে, চারদিকে যেন ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। ঘড়িতে 11:30, অবশেষে আমরা এসে গেলাম তিস্তায়। আর তিস্তায় এসে তিস্তার ভয়ানক রূপ এই নিচে রাস্তা চলে যাচ্ছে পেশাকের দিকে। দেখুন প্রায় এই নিচের রাস্তাটাকে তিস্তা টাচ করে নেবে। দেখুন কি অবস্থা। তিস্তার এই রূপ আমি এত বছর এই রাস্তা দিয়ে গেছি, এরকম রূপ আমি কোনোদিন দেখিনি। আসলে এরকম সময় কোনোদিন আসিও নি। এখন বাজে 11:35। আমরা ডান দিকে কালিম্পং ফটককে রেখে এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। এক 11:50 আর আমরা এসে গেছি মাল্লি, যে মাল্লি ব্রিজ। এই মাল্লি ব্রিজ দিয়ে আপনি ওয়েস্ট এবং সাউথ সিকিম যেতে পারবেন, মানে পেলিং, রাবাংলা ইত্যাদি। 12:25 অবশেষে আমাদের একমাত্র হল্টে আমরা পৌঁছলাম। এটা হচ্ছে 12 মাইলে। আর যেটা প্রবলেম সেটা হলো বেশ জোরে বৃষ্টি পড়ছে। দেখুন আমার চিড়িয়াকে এখানে ওঠাবো, কিন্তু সম্ভব না, এত জোরে বৃষ্টি পড়ছে। আমাদের যে রেস্টুরেন্টটায় খাওয়ার জন্য নিয়ে এসছে সেখান থেকে ভিউ কিছুটা এরকম, একদম টপ নচ। ও ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস, দুর্দান্ত জায়গা, টপ ক্লাস একদম। খালি একটাই আফসোস রইল, সেটা হলো এই যে প্রাকৃতিক সৌন্দর্যতা, সেটা আমার চিড়িয়ার চোখে আপনাদের দেখাতে পারলাম না। দেখা যাক যদি আসার পথে ওয়েদার ঠিক থাকে আর এখানে আমি দাঁড়াই, তাহলে অবশ্যই একবার চেষ্টা করে দেখবো কিছু খাওয়া যাক। বাসটা যে হোটেলের বিভিন্ন সরকারি বাসগুলো যে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে, সেই হোটেলের নাম হচ্ছে নেওয়ার হোটেল। তার ফুড মেনু এরকম, সাধারণত ভেজ রাইস হচ্ছে 150 টাকা আর চিকেন কারি দিয়ে 150 টাকা। কফিটা ফ্যান্টাস্টিক করেছে, মিষ্টি কম, দুর্দান্ত করেছে কফিটা। 1টার সময় আমাদের বাস ছাড়লো তার অন্তিম বা একমাত্র হল্ট থেকে, যেটা 12 মাইলে নিয়েছিল। যেটা হলো আমাদের যে ড্রাইভার দাদা আর এই যে দাদা আছে, একটু বেশি টাইম স্পেন্ড করলো এখানে। আমাদের যারা যাত্রীগণ আছে তারা এতটা টাইম দেয়নি, তারা অনেক আগেই চলে এসেছে। বৃষ্টি পড়েই চলেছে। এই যে নামছি রংপুর ব্রিজ, এই রাস্তা দিয়ে স্ট্রেট বেরিয়ে যাওয়া যায়, কিন্তু যেহেতু বাস, এটা মার্কেট এরিয়ার মধ্যে দিয়ে যাবে।
আর এই রংপুর যাওয়ার পথে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে জিরো। এই জিরোতে আসার অভিজ্ঞতা আমার আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল বর্ডারও না, আবার সিকিম বর্ডারের না, মানে মধ্যবর্তী একটা জায়গা। আমি কালিম্পং থেকে একবার এসেছিলাম হিচ হাইকিং করে, মানে লরি করে এসেছিলাম। তার ব্লগটা আছে, মানে প্রায় 2 বছর পুরনো, 2023 সালের ব্লগ। আমি পারলে ওটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার দেখবেন। রংপুর ব্রিজ ক্রস করছি, যেখানে আমরা পশ্চিমবঙ্গ থেকে সিকিমে প্রবেশ করছি। গ্যাংটক এখান থেকে 40 কিলোমিটার। আর সোজা যে রাস্তাটা রয়েছে ডান দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে রংলি, মানে আপনাদের সিল্ক রুট যাওয়ার জন্য। আর বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে গ্যাংটকের দিক দিয়ে। এবার আমরা বাঁদিকে বেঁকে যাচ্ছি, আর ওই ডান দিকে চলে যাচ্ছে রংলি। আপনারা জানেন যে আমি ক্যামেরা চেঞ্জ করেছি গত 2-2.5 মাস হলো। সেটা হচ্ছে DJI Osmo Action 5 Pro, দারুণের ব্যাটারি। এই এতটা ব্লগ বানানোর পর আমার এই প্রথম ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে। ফ্যান্টাস্টিক। এই কথাটা বলার কারণ আছে, অনেকে আমরা প্রশ্ন করে, দাদা আপনি কি ক্যামেরা ব্যবহার করছেন, ক্যামেরা কেমন? আপনারা যদি সত্যি ব্লগিং নিয়ে সিরিয়াস হন, যে ব্লগিং করে কিছু করতে পারবেন, তাহলে অবশ্যই বিনা দ্বিধায় এই ক্যামেরাটি কিনতে পারেন, Osmo Action 5 Pro। Osmo Action Pocket 3ও খুব ভালো ক্যামেরা, কিন্তু ওর মেকানিজমটা আমার ঠিক পছন্দ না। আরেকটা কারণে আমি ওটা কিনিনি, সেটা হচ্ছে এক তো এক্সপেন্সিভ ওটা, এটার থেকে বেশি। আর 2 নম্বর কারণটা হচ্ছে, দাদা 3 নম্বর কারণটা হচ্ছে ওটা না কেনা। আমি অনেক সময় মোটো ব্লগ করি, মানে হেলমেটে ক্যামেরা মাউন্ট করে আমি ভিডিওগ্রাফি করে থাকি, সেক্ষেত্রে ওটা করতে পারতাম না, তাই জন্য এটা কিনেছি। আমার মনে হচ্ছে এটা আমার জন্য মোর দ্যান এনাফ। এখন বলতে পারি ডেটটা, আমরা পৌঁছে গেছি সিংতামে। আচ্ছা, এখানে সিংতাম কেন বলছি, তার কারণ তিস্তা এই পর্যন্ত ছিল, এবার রাস্তাগুলো আলাদা হয়ে যাবে, তিস্তা ওইদিকে চলে যাবে আর আমরা চলে যাবো ডান দিকে। এই সেবক থেকে তিস্তা কিন্তু আমাদের সঙ্গে আসছিল, এই সিংতামে এসে সে তার পথ পরিবর্তন করে নেবে। রেড বাসে কিন্তু আপনারা এদের বাসও দেখতে পাবেন, এই যে অপসরা, এটা কিন্তু প্রাইভেট বাস, গ্যাংটক শিলিগুড়ি, এদের বাসও দেখতে পাবেন। সিংতাম থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার, গুগল দেখাতে সময় লাগবে 1 ঘন্টা মতো। 2:17 বাজে অবশেষে আমরা পৌঁছলাম রানীপুরে। এই রানীপুর সম্বন্ধে দুটো ইনফরমেশন দেওয়ার আছে। আমরা এখন রানীপুরের যে 3 মাথা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। ওইদিকে যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা হচ্ছে প্যাকিং এর রাস্তা, যেটা সিকিমের একমাত্র এয়ারপোর্ট। এখান থেকে রংলিও যাওয়া যায়, এখান থেকে সিল্ক রুটও ভ্রমণ করতে পারবে। আর আমরা দেখে যাচ্ছি বাঁ দিকে, এই রাস্তাটা চলে যাচ্ছে গ্যাংটকের দিক দিয়ে। দেখুন লেখাই আছে ওয়েলকাম টু গ্যাংটক। যদিও গ্যাংটকের যে প্রাণকেন্দ্র মানে এমডি মার্গ এখান থেকে 11 কিলোমিটার দূরে। 3:45 বাজে, এখানে গ্যাংটকের প্রাণকেন্দ্র এমডি মার্গ 3 কিলোমিটার দূরে। আর ওয়েদারটা শুরু দেখুন, জাস্ট ডিজেল হয়ে যাচ্ছে আর পুরো মেঘে মেঘে ছয়লাম। 2:50 এখন আমরা গ্যাংটকের লাল মার্কেটের সামনে, বিখ্যাত জায়গা, সামনে লাল মার্কেট, উপরে। আর এই লাল মার্কেট থেকে তো উপর দিকে এমজি মার্কেটে যাওয়া যায়। আর এইদিকে হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মল। আগে এখানে পুরনো বেলিং স্ট্যান্ড ছিল, এই ওয়েস্ট পয়েন্ট মল। রাত্রিবেলা দারুণ লাগে এটা। আমার পেছনে ডান দিকে রাস্তাটা চলে গেল হচ্ছে এমজি পার্ক। আমাদের এই পর্যন্ত যাত্রা সম্পন্ন হলো। বৃষ্টি পড়ছে, যাই হোক, পরবর্তী এপিসোডে থাকছে হচ্ছে আমি যে হোটেলে থাকছি সেই হোটেলের ব্যাপারে পুরোপুরি ইনফরমেশন, এবং যদি আবহাওয়া সাথ দেয় তাহলে এখানে গ্যাংটকের কিছু স্থানীয় জায়গায় ঘুরে দেবো। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।